জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন, ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনের আশা প্রধানমন্ত্রীর, অহেতুক অস্থিরতা তৈরি করে পলাতকদের ফেরানোর চেষ্টায় কেউ কেউ। দ্রোহের আগুনে মুক্তির ৩৬ জুলাই শহীদদের স্মরণ, গণ-অভ্যুত্থানের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার, শেখ হাসিনার ফাঁসি কার্যকর করে ফ্যাসিবাদের ইতি টানার ঘোষণা। জুলাই হত্যা মামলায় দণ্ডিত শেখ হাসিনাকে ফেরানো যায়নি ২ বছরেও, প্রত্যর্পণে ভারতকে চিঠি, আইনি ও কূটনৈতিক তৎপরতায় দেশে এনে রায় কার্যকরের আশা। দুঃসহ যন্ত্রণা নিয়ে দিন কাটছে জুলাই আহতদের, শরীরে স্প্লিন্টার নিয়ে হুইল চেয়ারে বন্দী জীবন, এখনও অপূর্ণ চিকিৎসা, দ্রুত পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবি। এবং জুলাইয়ের রক্তে গণতন্ত্রের প্রত্যাবর্তন, ক্ষমতা ধরে রাখতে গুম খুন সংস্কৃতিরও অবসান, ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার পতনের ২ বছরেই অভ্যুত্থান শক্তির মাঝে বিভাজন। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আওয়ামী ফ্যাসিবাদের পতনের দিনে দুয়ার খুলল জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। উদ্বোধন করে ১৬ বছরের দুঃশাসনের নিদর্শন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আলোচনা সভায় বলেন, ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনে ভূমিকা রাখবে জাদুঘর। সরকার প্রধান বলেন, অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ। এর মাধ্যমে পলাতকদের ফিরে আসার পথ তৈরি করা হচ্ছে কিনা তা ভেবে দেখা দরকার। বর্ষা বিপ্লবের ২ বছর পূর্তিতে দুয়ার খুলল জুলাই ৩৬ গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। বুধবার সকালে উদ্বোধন করে ২৪-এর গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন নিয়ে গড়ে তোলা বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভামঞ্চে আসেন সরকার প্রধান, বলেন ফ্যাসিস্টদের মুখোশ উন্মোচন করবে জুলাই জাদুঘর। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচারের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। প্রধানমন্ত্রী বলেন, পলাতক ফ্যাসিস্টদের ফিরে আসার পথ তৈরিতে অহেতুক ইস্যুর মাধ্যমে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। জুলাইয়ের চেতনায় কাঙ্ক্ষিত দেশ গড়তে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে শহীদদের স্মরণ করছে দেশ। সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকারি কর্মকর্তারা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে দেশ গঠনে কাজ করছে সরকার। আর প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করে ফ্যাসিবাদী রাজনীতির ইতি টানা হবে। ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ২৪-এর শহীদদের স্মরণ করছে দেশ। শ্রদ্ধা ভালোবাসায় ফুলে ফুলে ছেয়ে গেছে জুলাই স্মৃতিস্তম্ভ। যাদের রক্ত ঋণে নতুন বাংলাদেশ, সেই সব বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর শাহবাগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সরকারি কর্মকর্তারা। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর রক্তিম ভরে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না পতিত ফ্যাসিবাদী শক্তি। শেখ হাসিনা ফিরলে ফাঁসির দণ্ড কার্যকরের মাধ্যমে তাদের রাজনীতির চিরতরে ইতি টানা হবে। আমরা ফ্যাসিবাদকে কোনোদিনও বাংলাদেশে যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে
সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। সমৃদ্ধ দেশ গঠনে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী আচরণ করলে জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। দীর্ঘ 18 বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থানকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তারা যেন দ্বিধা বিভক্ত না হন। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তরুণ প্রজন্ম থামবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী প্রতিমন্ত্রী। যে ঐক্যবদ্ধ হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরানো যায়নি 2 বছরেও। প্রসিকিউশন বলছে বিচার শেষ করে রায় দেয়া ট্রাইব্যুনালের দায়িত্ব। তবে বিদেশে পলাতক দণ্ডিতদের প্রত্যর্পণ নির্ভর করে সরকারের উপর। এরই মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় দেশে ফেরার পর দণ্ড কার্যকরের আশা চিফ প্রসিকিউটরের। গণ অভ্যুত্থানের মুখে ২৪-এর ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর কেটে গেছে 2 বছর। বারবার চেষ্টার পরও এখনও ফেরানো যায়নি জুলাই হত্যাযজ্ঞের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে। জুলাই মানবতা বিরোধী অপরাধের 6 মামলায় এ পর্যন্ত 61 জনকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দণ্ডিত 41 জনই পলাতক। শেখ হাসিনা সহ দণ্ডিত পলাতকদের রায় কার্যকর করা নিয়ে উঠেছে প্রশ্ন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে শেখ হাসিনা সহ বিদেশে পলাতক থাকা দণ্ডিতদের দেশে ফেরানোর বিষয়টি পুরোপুরি নির্ভর করে সরকারের উপর। এরই মধ্যে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের চিঠিও দিয়েছে সরকার। রায়ে বলা থাকে যে রায়টা কার্যকর হবে যখন তিনি গ্রেফতার হবেন অথবা যখন তিনি আসবেন বা তাকে ধৃত করার পর থেকে রায় কার্যকর হয়। এর আগে তো রায় কার্যকর করার কোনো সুযোগ থাকে না। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল থেকে তার সাজা হওয়ার পরে ট্রাইব্যুনালের কিন্তু আর কোনো কার্যক্রম আর থাকে না। এই রায়টা বাস্তবায়ন করার জন্য, কার্যকর করার জন্য সেটাই সরকারের দায়িত্ব। এবং আমাদের জানা মতে সরকার ইতিমধ্যে তাকে প্রত্যার্পণ করার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন এবং সেখানে 2 দেশের মধ্যে কী প্রক্রিয়ায় আনবেন বা কতটুকু অগ্রগতি হয়েছে এটি আমার মনে হয় যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় দেশে ফেরার পর দণ্ড কার্যকরের আশা চিফ প্রসিকিউটরের। তাকে তো আটক করা। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় এক কাতারে এলেও 2 বছরের মাথায় দূরত্ব বেড়েছে রাজনৈতিক দলগুলোর। বিষয়টি স্বীকার করেছে প্রধান 3টি রাজনৈতিক দলই। বিভাজনের জন্য বিএনপিকে দায়ী করছে জামাত। মতাদর্শিক ও ক্ষমতার প্রশ্নে বিভেদকে স্বাভাবিক হিসেবে দেখছে এনসিপি। আর বিএনপি বলছে জোর জবরদস্তিতে নষ্ট হবে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা। মোরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। নেতার কথা বলছেন বাইরে 5 বছর করতে দেব না, এটা মানে কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। জামাত ইসলামী 70 ভাগ জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে। আন্দোলন আসছে, সেটা জনগণের আন্দোলন। অথচ এমন বিভক্তি ছিল না বছর 2 আগেও। 2024-এর জুলাই আগস্টের 36 দিনে ছাত্রদের শুরু করা আন্দোলনে শ্রমিক জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাসিনা সরকার পতনে ঐক্যবদ্ধ ছিল তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলো। ফ্যাসিবাদ পতনের পর থেকে নরম সুরে একে অন্যের বিরোধিতা বর্তমানে বেশ উচ্চস্বরে ছড়াচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কারণ জানতে চাইলে জামায়াত ইসলামীর এই নেতা বলছেন, নির্বাচনের পরে জুলাই সনদ গণভোট ইস্যুতে ইউটার্ন নেয়ায় তৈরি হয়েছে জটিলতা। আর এই জটিলতার জন্য বিএনপিকেই দায়ী করছে জামায়াত। জাতির কাছে যে কমিটমেন্টটা ছিল সবাই মিলে, হ্যাঁ ভোট, জুলাই সনদের উপর গণভোট, এই জায়গায় ইলেকশন আগ পর্যন্ত আমরা এক জায়গায় ছিলাম, কিন্তু ইলেকশনের পরে ইউটার্ন নেওয়ার কারণে এই ক্রাইসিসটা তৈরি হয়ে গেছে। ক্রাইসিসটা বিএনপি তৈরি করেছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদে রাজপথে আমাকে আসতে হবে।
তো স্বাভাবিকভাবে এখানে দূরত্ব তো তৈরি হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তীতে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি মনে করে রাষ্ট্রের কল্যাণে আদর্শ কোনো ধারণাই উপস্থাপন করতে পারেনি কোনো দল, আর তাই বর্তমান বিভেদ অতি স্বাভাবিক। রাষ্ট্রের কল্যাণের প্রশ্নে আমাদের এখানে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত কেউই আইডিয়াল সিচুয়েশন তৈরির একটা প্রস্তাবনা নিয়ে এখন পর্যন্ত হাজির হতে পারেনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এক তো ক্ষমতাকে কেন্দ্র করে, আরেক হচ্ছে মতাদর্শিক বিভেদের সুযোগে তারা এখানে একটা নেগোসিয়েশনের পার্ট হতে যাচ্ছে, থার্ড পার্টির মতো করে আর কি। তবে ক্ষমতাসীন বিএনপি মনে করে সরকার ও বিরোধী দলের বিভাজন থাকতে হবে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে। সরকারের নীতি বাস্তবায়ন নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনা মাত্রা অতিক্রম করা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য দলটির। এই যে বিভাজন, গণতন্ত্রে কেউ সরকার চালাবেন, কেউ সরকারের বাইরে থেকে সমালোচনা করবেন, নানা কর্মসূচিও করবেন, কিন্তু এটা একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে জিনিসটা হতে থাকবে। যদি জোর জবরদস্তি করে তালগাছটাই আমার এই নীতি নিয়ে যদি কাজ করতে যায়, তাহলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হবে, পরাজিত শক্তি নানা কায়দায় ফিরে আসার চেষ্টা করবে। বিএনপির দাবি, বিরোধী রাজনীতিকরা অশ্রাব্য ভাষায় ব্যক্তি আক্রমণ করলেও সহনশীলতার সর্বোচ্চ মাত্রা প্রদর্শন করছে সরকার। মতাদর্শের পথগুলো হতে পারে ভিন্ন, কিন্তু দেশ ও জনগণের কল্যাণ কামনায় আলাদা মতের রাজনীতি যে এক বিন্দুতে পৌঁছাতে পারে 24 জুলাই আগস্ট সেই প্রমাণ দিয়েছে। আর তাই মাঠের বিভেদের ঊর্ধ্বে রাষ্ট্র ও নাগরিকের স্বার্থ রক্ষায় সেই ঐক্যের উদাহরণকে সামনে রেখে আগামীর সমাজ বিনির্মাণের কথা বলছেন রাজনীতিবিদরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 2 বছর আগে রাজপথে রক্ত ঝরিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে হাজারো তরুণ। সরকারি হিসেবে আহত হয়েছেন 13,000। তাদেরই একজন শরীয়তপুরের মবিন। পুলিশের ছোড়া 200টিরও অধিক ছররা গুলি তার মুখমণ্ডল ও 2 চোখে বিদ্ধ হয়ে কেড়ে নিয়েছে দৃষ্টি ও শ্রবণ শক্তি। তার মতো অনেকেই পায়ে গুলি, চোখে স্প্লিন্টার ও হুইল চেয়ারে বন্দি জীবন কাটাচ্ছেন। সময় পেরিয়েছে, পাল্টেছে বাস্তবতা। সরকারও ক্যাটাগরি বিবেচনায় দিচ্ছে মাসিক অনুদান। তাতে এসব আহত যোদ্ধাদের জীবনে কতটা বদল এসেছে, রক্তের আকাঙ্ক্ষাই বা কতটা পূরণ হলো? বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে। জুলাইয়ের উত্তাল দিনগুলোর এক সাহসী যোদ্ধা মোহাম্মদ মবিন। শরীয়তপুরের এই কিশোর 2024-এর 18 জুলাই ঢাকার উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ছাত্র জনতার মিছিলে অংশ নিয়ে পুলিশের ছোড়া 200টিরও অধিক ছড়াগুলি তার মুখমণ্ডল ও চোখ মুখে বিদ্ধ হয়। 2 চোখের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি প্রায় সম্পূর্ণ হারিয়ে মাকে তৃতীয় চোখ হিসেবে ব্যবহার করে কোনোভাবে কাটছে জীবন। 18 জুলাই সকাল 11:30। জুলাই অভ্যুত্থানের 2 বছর হলো, কিন্তু মবিন এখনো লড়ছেন। তবে এবার শত্রুর বিরুদ্ধে নয়, জীবিকার সঙ্গে, চিকিৎসার সঙ্গে আর অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে। দেখার খুবই ইচ্ছা যে অনেকে আহত হয়েছে, কিন্তু তারা দুনিয়াটা দেখতে পাচ্ছে। এখন বাংলাদেশে কি অবস্থা চলতেছে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু শুনতে পাচ্ছি আর কি। যাত্রাবাড়ির শনি রাখরার বাসিন্দা জুলাইয়ের আরেক সৈনিক সজীবের জীবনও কাটছে অনিশ্চয়তায়। কয়েক ফুট দূর থেকে পুলিশের ছোড়া গুলি কেড়ে নিয়েছে এক চোখ, অপর চোখেও ঝাপসা দেখেন। মাথায় গুলি থাকায় যন্ত্রণায় মাঝে মধ্যেই নিজের নিয়ন্ত্রণ হারান। স্ত্রী, 2 সন্তান আর বাবা মা সবই তার কাঁধে। কাজ করার ক্ষমতা নেই, সরকারি অনুদানে চলছে কোনো রকম। তবে স্থায়ী কোনো ব্যবস্থা না হলে কি হবে তা ভাবতেই টিকে থাকা আলোটুকু অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। চিলিক দিয়ে দিয়ে ব্যথা করে, তো সেজন্য অনেক বিরক্ত লাগে আর অনেক খারাপ লাগে। অন্য জায়গায় কাজ কামে যদি যাই, দেখা যায় এক চোখে দেখি না। আমি যে কাজটা করতাম এটা হলো নিকেলের সিটি গোল্ডেনের যে কালার করে সিটের যে কাজ, ওইটা তো এক চোখে সম্ভব না। মা বাপ নিয়ে জানি আমি থাকার মতন একটা ব্যবস্থা আমার হয়, জানি আমি তো এখন আর বেশি কিছু করতে পারবো না। এমন হাজারো গল্প জুলাইয়ের আহতদের। কেউ এক পা হারিয়ে আর কাজে ফিরতে পারেননি, হাত হারিয়ে লেখাপড়ার ইতি ঘটেছে। চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের প্রত্যাশা এখনো অনেকের অপূর্ণ। কাজ করতে পারি না, সংসারে কোনো করতে পারি না, হাল ধরতে পারি না, মানুষের কাছে বোঝা হয়ে থাকে আর কি। আমরা চাইছিলাম সকলে মিলেমিশে দেশটা পরিচালনা করবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে, সকলে মিলেমিশে থাকবে, প্রত্যেকটা রাজনীতি মিলেমিশে থাকবে। আমরা এরকম দেশ চাইছিলাম আর কি। ডান হাতে কলম ধরতে পারি না, পড়ালেখা থেকে একবারে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছি। তাদের ত্যাগ যেন কেবল ইতিহাসের পাতায় নয়, রাষ্ট্রের দায়িত্ব সমানভাবে স্থান পায়, সেই প্রত্যাশা জুলাই আহতদের। 2 বছর আগে অকুতভয় এই মানুষগুলো রাজপথে নেমেছিল একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, যে স্বপ্ন পূরণে কেউ চোখ হারিয়েছে, কেউ হাত, কেউ পা, কেউ তার স্বাভাবিক জীবন।
ইতিহাস তাদের স্মরণ করবে, এটা যেমন প্রত্যাশা তেমনি তাদের প্রশ্ন, শুধু কি স্মৃতিচারণে মনে রাখা হবে নাকি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিশ্চিত করা হবে সুচিকিৎসা, পুনর্বাসন, মর্যাদাপূর্ণ জীবন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে পড়ল মালবাহী ট্রাক। গোপালগঞ্জে প্রাণ গেল গৃহবধূর, চালক পালিয়ে গেল, গাড়ি জব্দ করেছে পুলিশ। শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ আহ্বান জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই অগাস্ট গণহত্যা মামলার আসামি ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে ইতোপূর্বে নিষেধাজ্ঞা দিয়েছেন। আইসিটির এই নিষেধাজ্ঞা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আরও বলা হয়, পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার না করা ও পূর্বে দেয়া সব বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে সরাতে ও বন্ধ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর কাঁঠালবাগানে জুলাই গণ অভ্যুত্থান দিবসে খাবার বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরাসরি যাব সেখানে। শক্তিশালী করতে চেয়েছিলাম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চেয়েছিলাম। সংবিধান কাটাছাড়ার মধ্য দিয়ে যে একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল বিভিন্ন কালাকানুনের মধ্য দিয়ে, সেখান থেকে বাংলাদেশকে আবার এক শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের দিকে নিয়ে যেতে চেয়েছিলাম। সেই লড়াইটা আমাদের এখনও চলমান আছে বলে আমি মনে করি। আমরা গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে ভোট দিল, গণভোটের রায় বাস্তবায়ন করা হলো না, এবং বিচারের বিষয়ে আমরা খুব ভালো অগ্রগতি এখন পর্যন্ত দেখছি না। তো এই জায়গাগুলো নিয়ে জনগণের মধ্যে হতাশা আছে, আমাদের নিজেদের মধ্যেও ফ্রাস্ট্রেশন আছে, কিন্তু তারপরেও আমার মনে হয় আমরা অনেক ধাপ গণতান্ত্রিক লড়াইয়ের ক্ষেত্রে এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছি। সামনের দিনে এই লড়াইটা কন্টিনিউ করলে অবশ্যই ভালো কিছু আসবে। তাকে কোনোভাবেই ভারতে থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেওয়া উচিত না। আমরা ভারত সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদের থেকে কয়েকবার শুনেছি যে তাকে রাজনৈতিক কার্যক্রম ভারতের মাটি থেকে করতে দেওয়া হবে না, কিন্তু আলটিমেটলি আমরা দেখছি যে তিনি ঠিকই করছেন। যদিও প্রথমে তার ফিজিক্যালি অ্যাপিয়ার হওয়ার কথা ছিল, পরে আমরা দেখলাম তিনি অনলাইনে আসবেন, পরে আবার দেখলাম যে তাকে দেখা যাবে না কিন্তু ভয়েস শোনা যাবে। তার মানে হচ্ছে ভারত সরকারও কিন্তু এক ধরনের চাপে সে সেখানে আছে, সে ফ্রিলি হয়তো মুভ করতে পারছে না। বাট বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সময়ও বারবার বলা হয়েছিল, এই বর্তমান সরকারও বারবার বলছে, ভারতীয় রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে বলেছেন যে তিনি যেন কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা না করতে পারেন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কথা বলছিলেন। তার বক্তব্যের পুরো অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাইতুল মোকাররমে 11 দিনীয় ঐক্যের গণসমাবেশে কথা বলছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যাব সেখানে। কোনো দল দেয়নি, দল মতের ঊর্ধ্বে উঠে সমগ্র জনগণকে এই ত্যাগ স্বীকার করতে হয়েছিল। বিশেষভাবে 28 অক্টোবরের নৃশংস লগিবৈঠার হত্যাকাণ্ড, 2009 সালে পিলখানায় 25 এবং 26 ফেব্রুয়ারি নারকীয় হত্যাকাণ্ড। পিলখানার এই হত্যাকাণ্ডে আমরা 57 জন কমিটেড দেশপ্রেমিক সেনা অফিসারকে এবং তাদের পরিবারের সদস্যদেরকে আমরা হারিয়েছি। এরপরেই বাংলাদেশ জামাতে ইসলামীর উপর ক্র্যাকডাউন করা হয়েছিল। মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমাদের এক এক করে 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। এই বিচারিক হত্যাকাণ্ডে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে তাদের সকলের জন্য এই পিলখানা 28 অক্টোবর এবং পুরা 15.5 বছর জুড়ে যাদেরকে খুন করেছে ফ্যাসিবাদী সরকার, মহান আল্লাহর দরবারে তাদের জন্য, এই সমস্ত নিহত মানুষগুলোর জন্য আমি শাহাদত কামনা করছি। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে জুলাইয়ের 1 তারিখ থেকে 24 সালে যেই আন্দোলন দানা বেঁধে উঠেছিল, অকুণ্ঠ চিত্তে আমিও স্বীকার করতে চাই
এই আন্দোলন প্রথাগত কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে গড়ে উঠে নাই। এই আন্দোলন গড়ে উঠেছিল ছাত্র তরুণ সমাজের নেতৃত্বে। তাদেরকে স্যালুট জানাই। 15.5 বছরে দফায় দফায় আন্দোলন করেছি, জীবন দিয়েছি, জেলে গিয়েছি, ফাঁসির কাস্টে দাঁড়িয়েছি, কিন্তু ফ্যাসিবাদকে আমরা তাড়াতে পারি নাই। জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে যখন সারা দেশবাসী একাকার হয়ে গেল, তখনই ফ্যাসিবাদ দুপুরের খাবার ফেলে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো। এর আগে তো আর পালিয়ে যায়নি। সুতরাং এই ক্রেডিট জনগণের, নেতৃত্বের ক্রেডিট আমাদের তরুণ সমাজের। এইটা নিয়ে কেউ টানাটানি করুক, তা আমরা পছন্দ করি না। এই আন্দোলনের কোনো মাস্টার মাইন্ড, একক মাস্টার মাইন্ড কাউকে স্বীকার করি না। এই আন্দোলনের মাস্টার মাইন্ড 18 কোটি নির্যাতিত মানুষ। সংগ্রামী বন্ধুগণ, অনেকেই ক্রেডিট দাবি করছেন, কখনো মাস্টার মাইন্ড, কখনো আবার জুলাই শহীদদেরকে ভাগ বাটোয়ারা করছেন। আমি এগুলো নিন্দা জানাই। শহীদদেরকে নিয়ে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করবেন না। যদি রাজনৈতিক দলের ডাকে সাড়া দেওয়ার হতো, তারা আগেই দিত। তারা আগে সাড়া দেয় নাই। জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছিল তরুণদের ডাকে। তারা জাতির সম্পদ, তারা কোনো দলের সম্পদ হতে পারে না। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে 11 দলীয় গণসমাবেশে বক্তব্য রাখছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। তার বক্তব্যের পুরো অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সময় সংবাদে আরও থাকছে, হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি। ইরানের বাণিজ্যিক জাহাজ চলাচলে চুক্তির কাছাকাছি দুই দেশ। প্রণালী খুললে নৌ অবরোধ তুলতে রাজি ওয়াশিংটন। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। এবার বাণিজ্যের সংবাদ। বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর শীর্ষ অবস্থান হারিয়ে এক ধাক্কায় 5 নম্বরে নেমে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর 2 বছর পর আরও 1 নম্বরে উঠে এসেছে সৌদি আরব। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেয়া হয়েছে এমন তথ্য। সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো 5 দেশের তালিকায় 2 ধাপ এগিয়েছে যুক্তরাজ্য। তৃতীয় অবস্থান ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাত। চতুর্থ স্থান দখলে নিয়েছে মালয়েশিয়া। 2025-26 অর্থবছরের রেকর্ড $3,558 কোটি 94 লাখ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে সর্বোচ্চ $584 কোটি 89 লাখ এসেছে সৌদি আরব থেকে। 2024-25 অর্থবছরে রেমিটেন্স পাঠানো শীর্ষ 5 দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে এসেছিল $426 কোটি 44 লাখ। অর্থাৎ এক বছরে সৌদি থেকে আসা প্রবাসী আয় বেড়েছে $158 কোটি 45 লাখ বা 37.15%। 2023-24 অর্থবছরে রেমিটেন্স পাঠানোর শীর্ষ দেশের তকমা হারিয়েছিল দেশটি। রেমিটেন্স পাঠানোর হিসাবে এক বছরের চতুর্থ অবস্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। 2024-25 অর্থবছরে যেখানে $316 কোটি 46 লাখ প্রবাসী আয় এসেছিল যুক্তরাজ্য থেকে, সেখানে গেল অর্থবছর এসেছে $507 কোটি 20 লাখ। বছর ব্যবধানে বেড়েছে 60.27%। তৃতীয় অবস্থান ধরে রাখা সংযুক্ত আরব আমিরাত থেকে গেল অর্থবছর রেমিটেন্স এসেছে $458 কোটি 39 লাখ। এক বছরে বেড়েছে 9.97%। 2023-24 অর্থবছরে এই দেশ থেকে এসেছিল সর্বোচ্চ $463 কোটি 42 লাখ প্রবাসী আয়। পঞ্চম থেকে চতুর্থ অবস্থানে উঠে আসা মালয়েশিয়া থেকে 2025-26 অর্থবছরে $340 কোটি 37 লাখ প্রবাসী আয় এসেছে। 2024-25 অর্থবছরের তুলনায় যা 21.35% বেশি। শীর্ষ অবস্থান থেকে এক ধাক্কায় 5 নম্বরে নেমে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গেল অর্থবছর প্রবাসী আয় এসেছে $301 কোটি 32 লাখ। দ্বিতীয় অবস্থান থেকে 2024-25 অর্থবছরে 1 নম্বরে উঠে আসা এই দেশ থেকে এসেছিল $473 কোটি 31 লাখ। অর্থাৎ এক বছরে 57.08% কমেছে যুক্তরাষ্ট্র থেকে আসা প্রবাসী আয়ের পরিমাণ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে বসতঘরের উপর উল্টে পড়ল ট্রাক, প্রাণ গেল গৃহবধূর। ভোরে টেকেরহাট থেকে গোপালগঞ্জ যাচ্ছিল একটি ট্রাক। সদর উপজেলার
মালিঙ্গা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি টিন শেড ঘরের উপর উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ সোরাইয়া। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। টাকা দিলেই মিলছে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা। রাজশাহীতে মেম্বার, প্যানেল চেয়ারম্যান ও সমাজসেবা কর্মকর্তার সমন্বয়ে গড়ে উঠেছে অনিয়ম দুর্নীতির সিন্ডিকেট। এমনকি ভাতা ভোগীদের সিম কার্ড নিজেদের কাছে রেখে চক্রটি অর্থ আত্মসাৎ করছে বলেও অভিযোগ উঠেছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। 6 লাখ এবছর 3 লাখ রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মেম্বার শাহাদাত হোসেন গত 2 বছরে প্রতিবন্ধী ভাতার 9 লাখ টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন, সেই গল্পই করছেন তিনি। অবশ্য ক্যামেরার সামনে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। যদি কেউ বলে থাকে তাহলে এটা মিথ্যা কথা বলেছে। ভাতাভোগীরা যেই মুঠোফোন নাম্বারে টাকা পান, সেই নাম্বার বছরের পর বছর ধরে নিজের কাছে রেখে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সম্প্রতি বাগমারা থেকে স্ট্যান্ড রিলিজ হয়েছেন সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান। জেলার 9টি উপজেলায় মেম্বার, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের নিয়ে সিন্ডিকেট করে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ও শিক্ষা ভাতা দেয়া হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় মেম্বাররা 5 থেকে 10,000 টাকার বিনিময়ে সুস্থ মানুষকে প্রতিবন্ধী ভাতার কার্ড দিচ্ছেন। বেশ কয়েকটি পল্লী ঘুরেও সমাজসেবা অধিদপ্তরের তালিকায় থাকা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর 761 জন শিক্ষার্থীর কোনো হদিস মেলেনি। বয়স্ক ও বিধবা ভাতা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। মেম্বার যারা মেম্বার, চেয়ারম্যান তাদের আত্মীয় টানে, যারা গরিব তাদের দিক 5,000 টাকা, 10,000 টাকার বিনিময়ে তাদেরকে সুস্থ লোককে প্রতিবন্ধী সাজায় তাদেরকে ভাতা করে দিয়েছে। তবে মেম্বার ও প্যানেল চেয়ারম্যানরা ভাতাভোগীদের কাছ থেকে টাকা নেয়ার কথা স্বীকার করলেও সেই টাকা উপজেলা সমাজসেবা অফিসারের কাছে দেওয়ার কথা জানান তারা। আবার অনেকে করেন অস্বীকার। অফিস নিছে, আপনার সমাজসেবা অফিস। কোনো প্রতিবন্ধী বা বয়স্ক ভাতার কারো 100টি টাকা খেয়েছি বা কারো 1 কাপ চা খেয়েছি, আমাকে আইনগত দিক থেকে যেটি শাস্তি দিবে আমি সেটি গ্রহণ করব। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও জেলা প্রশাসক জানান তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এইরকম অভিযোগ যদি আসে অবশ্যই সেটা আমরা তদন্ত করে যদি যে প্রাপ্য নয় তাকে যদি দেওয়া হয় সেটি আমরা ক্যান্সেল করে দেবো। আমরা প্রত্যেকটা কার্ড ধরে ধরে ব্যক্তিগত কিন্তু যাচাই করব। শনাক্তকৃত ফর্মের আমাদের বিষয় আছে, সেটা আসলে আছে কিনা অফিসে আমি এখনো পর্যন্ত পাইনি। যদি না থাকে অটোমেটিক্যালি যেটা ভুয়া বলতেছি আমরা সেটা বাতিল হবে। জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে 3 মাস পর পর 1,950 টাকা করে বয়স্ক ভাতা পান 1,05,330 জন, বিধবা ভাতা পান 47,617 জন। 3 মাস পর 2,700 টাকা করে প্রতিবন্ধী ভাতা পান 82,929 জন। এছাড়া আরও বিভিন্ন ভাতাভোগীর সংখ্যা 2,774 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেশের বাইরের খবর। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে ইরানের চলমান আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। এই আলোচনায় নিজেদের সম্পৃক্ততার কথা জানিয়েছে ওয়াশিংটন। আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে শিগগিরই সমঝোতার আশা প্রকাশ করেছে তারা। এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বাসেন্ট বলেছেন, বুধবারের মধ্যে হরমুজ নিয়ে চুক্তির সম্ভাবনা রয়েছে। এমনকি সমঝোতার মাধ্যমে প্রণালীটি খুলে গেলে ইরানের বন্দরগুলোর উপর দেয়া সব অবরোধ তুলে নেবে ওয়াশিংটন। ফ্রান্সের উপকূল থেকে যুক্তরাজ্যের ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় আগুনের কবলে পড়া 157 জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ছোট নৌকার ইঞ্জিনে আগুন ধরে গেলে সেটি দ্রুত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পরে উদ্ধার হওয়া অভিবাসীদের ফ্রান্সের বুলোইন সুরমের বন্দরে নিয়ে যাওয়া হয়। নৌকাটি সোমবার রাতে ফ্রান্স থেকে যাত্রা শুরু করেছিল। ফরাসি কর্তৃপক্ষের ভাষ্য, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর আশায় থাকা অভিবাসীরা সাধারণত উদ্ধারকারী বাহিনীর সহায়তা নিতে চান না। খেলার খবর। কলুর সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারলেন ভর্জিনিয়া। সান্তিয়াগোতে এদিন দুপক্ষের মাঝে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। আপাতত চিলিয়ান ক্লাবের সঙ্গে 6 মাসের সম্পর্ক কেপ ভার্দে গোলরক্ষকের। দুপক্ষ চাইলে এই চুক্তি বাড়াতে পারে আরও 1 বছর। কলুর সঙ্গে মৌখিক চুক্তি হবার পরও ভিসা জটিলতায় চিলিতে পৌঁছাতে বিলম্ব হয় ভর্জিনিয়ার। এর মাঝেই গুঞ্জন ছড়িয়ে পড়ে চিলিতে না এসে মরক্কোর কোনো এক ক্লাবে যাচ্ছেন তিনি। তবে কদিন আগে সান্তিয়াগোতে পা রেখে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ভর্জিনিয়া। এবার ক্লাবের সঙ্গে সেরেছেন চুক্তির আনুষ্ঠানিকতা।
কলুতে মাসে 25,000 মার্কিন ডলার বেতন পাবেন কেপ ভার্দে গোলরক্ষক। এদিকে আনুষ্ঠানিকতা সেরে ভজিনিয়া বলেন চিলিতে এসে তার স্বপ্ন পূরণ হয়েছে এবং কলুকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুপরিচিত করতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন, ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনের আশা প্রধানমন্ত্রীর, অহেতুক অস্থিরতা তৈরি করে পলাতকদের ফেরানোর চেষ্টায় কেউ কেউ। দ্রোহের আগুনে মুক্তির 36 জুলাই শহীদদের স্মরণ, গণ অভ্যুত্থানের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার, শেখ হাসিনার ফাঁসি কার্যকর করে ফ্যাসিবাদের ইতি টানার ঘোষণা। এবং জুলাই হত্যা মামলায় দণ্ডিত শেখ হাসিনাকে ফেরানো যায়নি 2 বছরেও প্রত্যর্পণে ভারতকে চিঠি, আইনে ও কূটনৈতিক তৎপরতায় দেশে এনে রায় কার্যকরের আশা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী SM ইকবাল। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।